আজ মহিলা মহলে আমরা একটি বিশেষ সপ্তাহ নিয়ে কথা বলবো, গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ। ইউনেস্কো 24 থেকে 31শে অক্টোবর এই সপ্তাহটিকে গ্লোবাল মিডিয়া এবং ইনফরমেশন লিটারেসি সপ্তাহ হিসেবে ঘোষণা করেছে। আমরা কথা বলবো সেই নিয়ে। আমাদের সঙ্গে আজ রয়েছেন অতিথি, প্রকাশক, সরকারি আধিকারিক নূর ইসলাম। স্বাগত আপনাকে আকাশবাণী স্টুডিওয়ে। স্বাগত পায়েল, সবাইকে নমস্কার জানাই। অনেক ধন্যবাদ, আপনি আকাশবাণীতে এই বিষয়টা নিয়ে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এই যে গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন উইক, আপনি মূলত বই প্রকাশনার সঙ্গে যুক্ত। আমার যেটা জানার, এবারের বিষয় যদিও মাইন্ডস ওভার এআই, অর্থাৎ আমরা আমাদের এই গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন উইকের এইবারের বিষয় হচ্ছে মাইন্ডস ওভার এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা যদিও দূরে সরাতে পারছি না, কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যাচ্ছে মনের সঙ্গে এআই এর যে সম্পর্ক। আজ যদিও আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলবো না, কিন্তু কোথাও বই পড়ার একটা তো ইভলিউশন হয়েছে, এটা তো অস্বীকারের জায়গা নেই। মানে আমরা যে বই পড়াটাকে যেভাবে দেখেছি, যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছি, যে ক্ষেত্র বিশেষে দেখেছি, কিছুটা হলেও সেটা পরিবর্তিত হয়েছে। আপনি এখনও তথ্য পৌঁছে দেওয়ার কাজ করছেন। বই প্রকাশনা মানে অবশ্যই তথ্য পৌঁছে দেওয়ার একটা কাজ, কিন্তু সেই তথ্য পৌঁছে দেওয়ার কাজটা সেই পুরনো ধারা বজায় রেখেই করছেন। পুরোপুরি বোধহয় পুরনো নয়, কিছুটা এখনো আস্তে আস্তে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। আর এই তথ্য পৌঁছানোর যে চেষ্টাটা, এই চেষ্টাটা সময়ের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে এগিয়ে যাওয়া, যে যতটা পারা যায়, যেভাবে তথ্যটা দেয়া যায় আর কি, সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়। প্রিন্ট মিডিয়া ছাড়াও ধীরে ধীরে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি আমরা। বেশ, তো এখন ব্যবসার নিরিখে প্রিন্ট মিডিয়া, অর্থাৎ আমি বইয়ের কথাই বলছি, পত্রপত্রিকারও কিছুটা আসে, আপনাদের নিজস্ব একটি পত্রিকাও রয়েছে, তো সেই দুটো মিলিয়েই আমি বলছি এই বিষয়টাকে, এই যে তথ্য পৌঁছে দেওয়া মানুষের কাছে, মানে ইনফরমেশন দিয়ে আমি একজন মানুষকে স্বাক্ষর, অর্থাৎ তাকে আমি সমৃদ্ধ বা স্বাক্ষর করতে চাইছি, সেটাকে ব্যবসার নিরিখে যদি ভাবেন, এটা কোথায় দাঁড়িয়ে রয়েছে এখন? দাঁড়িয়ে থাকা মানে কি ব্যবসার উন্নতি, নাকি সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে যাওয়া, বা ডিজিটাল মিডিয়া যেটা আছে, মিডিয়া পাশে রেখে কতটা এগিয়ে যাওয়া? এই প্রশ্নটা ঠিক কি, মানে আরও মানুষের কাছে পৌঁছে যাওয়ার কথা কি বলছো তুমি? হ্যাঁ, কারণ যত মানুষের কাছে আপনি পৌঁছবেন, ব্যবসার বৃদ্ধিও হবে, আবার ওই তথ্য পৌঁছে দেওয়ার কাজটাও বেশি করে হবে। তথ্য পৌঁছে দেয়া মানে অবভিয়াসলি সেটা বিক্রির সঙ্গেও যুক্ত। তো এখন অবধি ডিজিটাল মিডিয়াটা বা সেখানে সোশ্যাল মাধ্যম যেটা, সামাজিক মাধ্যম যেটা আছে, সেগুলো সমস্ত কিছুই পড়ে, তার মধ্যে ওয়েবটাকেও বেশি করে ব্যবহার করা। কিন্তু যেহেতু ব্যবসাটা বইয়ের, তো বইয়ের ব্যবসাটা, বইয়ের সঙ্গে বইয়ের মাধ্যমে যে তথ্য, সেই তথ্যটা কিন্তু এখনো আগের মতোই আছে, মানে তার চাহিদাও এখনো চাহিদা আগের মতোই আছে, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। একটা কোথাও ধারণা তৈরি হয়েছে যে আজকের এই ডিজিটাল যুগে বা ওয়েবের যুগে বোধহয় মানুষ এই প্রিন্ট মিডিয়ায় যেগুলো প্রকাশিত হয়, বইয়ের কথা বিশেষত, আমি তো বই নিয়ে কাজ করি, সুতরাং কোথাও একটা ধারণা তৈরি হয়ে গেছে, এটা বোধহয় এখন আর আগের জায়গায় নেই। কিন্তু আমি ঠিক গ্রাউন্ড লেভেল থেকেই বলছি, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, মানে তথ্য নেওয়ার ক্ষেত্রে মানুষের গ্রহণযোগ্যতা আরও বেড়েছে আপনি বলছেন? হ্যাঁ, এই তথ্য মানে হচ্ছে, কিন্তু যেহেতু আমি মূলত নাটক, নভেল, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদিগুলো, বা আমার যে পত্রিকাটা আছে, সেটা যদি শুধু তথ্য মানে কিছু ডেটা কালেকশন করা, বা ওই যেমন ছোটবেলায় পড়তাম না যে এই দেশের রাজধানী কি, এই ধরনের ডেটা কিন্তু এখন প্রিন্ট মিডিয়া থেকে কিন্তু লোকে নিচ্ছে না। কারণ হচ্ছে আমার একটা ওয়ার্ড সার্চ করার, আমি গুগল বা যে কোনো জায়গায় সমাজ মাধ্যমে আমি টাইপ করলেই আমি পেয়ে যাচ্ছি। সেই জায়গা থেকে তথ্য নেয়ার ক্ষেত্রে কিন্তু একটা চেঞ্জ বেশ
বড় এসছে। যেমন আমি বলছি ডিকশনারির কথা, একটা অংশের ডিকশনারি ব্যবহার কিন্তু পুরোপুরি কমে গেছে। কমে গেছে মানে হচ্ছে, ধরুন একটা ডিকশনারি যখন কেউ উল্টাবে একটা শব্দে, আরও কিছু শব্দ তার চোখে পড়ে যাবে, হঠাৎ একটা শব্দ। কিন্তু ডিজিটাল মিডিয়ায় সেই সুযোগটা দিচ্ছেই না। মানে যখনই একটা কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করছি, সেটারই বিভিন্ন রূপ দিচ্ছে। ফলে কি আমার জানার পরিধি, শেখার পরিধিও কিন্তু সেই জায়গায় একটু কমে যাচ্ছে, এটা আমার মনে হয়। অর্থাৎ যতই আমরা ডিজিটাল মিডিয়ার দিকে এগোই না কেন, জানার পরিধিকে বাড়াতে গেলে এখনও ওই প্রিন্ট মিডিয়ার ওপরেই আমাদের ভরসা করতে হয় বা হবে। এর পরের প্রশ্নে যেটা আসছি, যে এখন কোনো কিছু জানতে চাইলে আমরা যন্ত্রের মাধ্যমেই জেনে নিচ্ছি। কোনো একটা বিষয় জানতে চাইলে, এমনকি পড়ার ক্ষেত্রেও তো আমাদের মধ্যে একটা ই বুক, পিডিএফ, এইগুলো পড়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। আমরা পড়ে নিই, কারণ অনেকগুলো কারণ আছে। এক তো হচ্ছে এত মানে বই যে প্রকাশিত হচ্ছে, সেই মানে আমাকে বই সংগ্রহে রাখতে গেলে তো তার জন্য একটা নির্দিষ্ট স্থান দিতে হবে। সেক্ষেত্রে তো পিডিএফ বা ইবুক অনেক সহজ, আমার মোবাইল বা কম্পিউটারটিতেই রইলো। আমাকে আর তার জন্য আলাদা করে একটা জায়গা করতে হলো না বাড়িতে। এটাও তো একটা বিষয়। তো এটা নিয়ে কি মনে হয় আপনার? মনে হয় মানে প্রশ্নটা বোধহয় এরকম হয়ে গেল যে একটা ছাপানো বই এবং তার সঙ্গে যে ডিজিটালি যে বইগুলো পাওয়া যায়। তোমার একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ডিজিটাল বই কিন্তু কোনো অবস্থাতেই আমাদের ছাপানো বইকে চ্যালেঞ্জ জানানোর মতো জায়গায় আসেনি। আমি ব্যবসার ক্ষেত্রেই বলছি। কীরকম, প্রিন্টেড বই যদি 6 মাসে, ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে বলছি, 6 মাসে যদি 100 ধরি স্কেলটা, তাহলে এখনো ডিজিটাল বই সেটা 2 থেকে 5-এর মধ্যে আছে। আচ্ছা, 2 থেকে 5-এর মধ্যে আছে। তাহলে 95 এখনো কিন্তু প্রিন্ট মিডিয়ার মধ্যে, প্রিন্টেড বইয়ের মধ্যেই পড়ে আছে। 2 থেকে 5, 2 থেকে 98 হচ্ছে এখনো মানুষ ওই প্রিন্ট মিডিয়াকেই ভরসা করছে বা পড়ার ক্ষেত্রে। মানে আমি কিন্তু ওই নাটক, নভেল, উপন্যাস, গল্প এগুলোর কথা বলছি। ডেটার ক্ষেত্রে কিন্তু একেবারে অন্য, মানে যেটা ডিকশনারি বা কোনো এনসাইক্লোপিডিয়ার বদলে মানুষ কিন্তু ওখানে আবার চিত্রটা একেবারে উল্টে গেছে। মানে 99-1 হয়তো হবে সেখানে। তার মানে এখনো ওই যে আসলে ডেটার বা তথ্যের ক্ষেত্রে একটা বিষয় তো কাজ করে, তথ্যটা হচ্ছে সাময়িক একটা প্রয়োজন। ঠিক এটাই বলতে চাইছিলাম আমি, যেহেতু তথ্যটা সাময়িক একটা প্রয়োজন, সেই প্রয়োজনটাই কিন্তু ডিজিটাল মিডিয়া অনেকটা এগিয়ে আছে। বেশ, সেই জন্য ওটা এগিয়ে আছে। কিন্তু যেহেতু পড়াশোনা মানে একটা দীর্ঘস্থায়ী বিষয় এবং তার প্রভাবটাও দীর্ঘস্থায়ী। একটা শব্দ আমি খুঁজছি একটা ডিকশনারির পাতা উল্টে, সেই শব্দটা আমি ডিকশনারিতে না পেয়ে আমি আমার হাতে যে মোবাইল বা যে কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে আমি সেখানে খুঁজে নিচ্ছি। পড়ার কাজটা আমার ওখানে অনেকটা বেশি সময় আমি পেয়ে গেলাম। এবং সেক্ষেত্রে পড়াটা তখন পিডিএফ বা ইবুক থাকলেও প্রিন্ট মিডিয়াটাই এখনো পর্যন্ত মানুষ বেশি গ্রহণ করছে। তাহলে এই যে একটা কথা আমরা মাঝে মাঝেই শুনতে পাই যে বই পড়ার অভ্যেস কমে যাচ্ছে, এটা একদমই ঠিক কথা, একদমই ঠিক কথা নয়। তাহলে তো মানে এটা কোথার থেকে তথ্যটা দেয়া হচ্ছে? আমার নিজের যেটা ধারণা সেটা হচ্ছে, মানে আগে দেখা যেত যে লোকে ওই রাস্তায় বই নিয়ে বা গাড়িতে বই নিয়ে যাচ্ছে, লোকে পড়ছে, সময়টা এত দ্রুত পাল্টাচ্ছে না, মানে এখন আর বই নিয়ে রাস্তায় লোক খুব কম দেখতে পাওয়া যায়। আমি কোনটা দেখবো? আমি দেখবো হচ্ছে যে আমার বইগুলো বিক্রি হচ্ছে বা বইগুলো পাঠকেরা কিনছে কিনা, সেটা সেই নিরিখে তো একটা কথা বললামই। আর এই যে ধারণাটা যে রাস্তায় লোক, এমনিতে বই পড়ার লোক চিরকালই কম ছিল, এটা একমত হবে কিনা তুমি জানি না। এমনিতেও মানে 100-র স্কেলে ওই পাঠক এমনিতেই কম, সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছে সবাই। তাহলে এখান থেকে ধারণাটা তৈরি হয়েছে আমি রাস্তায় দেখছি না লোককে বই হাতে নিতে। তাহলে তো বলতে হয় যে স্কুলের বাচ্চাদের ওই রাস্তায় যেতে কখনো তো আমরা বই পড়তে দেখি না, আমরা কি ধরে নেব যে তারা পড়াশোনাই করছে না? এই প্রসঙ্গেই একটা কথা মনে পড়ে গেল আমার, সেটা হচ্ছে লাইব্রেরিগুলো, সবাই এই উদাহরণটা দেয়, এটার পেছনে যেটা লজিক দেয় সেটা হচ্ছে লাইব্রেরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এটা একমত হবে নিশ্চয়ই। আমি লাইব্রেরি বন্ধ হওয়ার কারণ কিন্তু পাঠক কমা নয়, আমি জোর গলায় বলছি পাঠক কমা নয়। কারণ হচ্ছে আমরা ছোটোবেলায় কী করতাম, আমার গ্রামের বাড়িতে একটা ক্লাব ছিল, ক্লাবের একটা লাইব্রেরি ছিল, সেখান থেকে বই নিয়ে সে রেজিস্টারে লিখিয়ে আনতে হতো, পরের সপ্তাহে জমা দিতে হতো। এইবার যেতে হবে, আসতে হবে, বললাম না সময় দ্রুত পাল্টাচ্ছে, এদিকে সময়ও কম আমাদের। আমি সেখানে
অনলাইনে একটা বই অর্ডার দিলাম, বইটা তো আমার কাছে সঙ্গে সঙ্গে চলে আসছে। আমার তো এখন বই ধার করে, আমি এটাকে ধার করাই বলবো। আরেকটা জিনিস তো সত্যি ঘটনা, সেটা হচ্ছে পেটে যদি খাবার থাকে তবেই তো বই কিনবে। পেটে যদি খাবার না থাকে তাহলে তো বই কেনা সেটা বিলাসিতা হবে তার কাছে। তো তার কাছে নিশ্চয়ই টাকা আছে, এই টাকাটা দিয়ে সে অনলাইনে অনেক তাড়াতাড়ি বইগুলো, যে ডিজিটাল মিডিয়ার কথা বললে, অনলাইনে বা যে কোনো উপায়ে বইগুলো এখন সে তাড়াতাড়ি পাচ্ছে। আগে উত্তরবঙ্গের কথা বলি, উত্তরবঙ্গে দুদিনের পরের কাগজ পড়তাম আমি, এখন কি আমি সঙ্গে সঙ্গে কাগজটা পড়তে পারছি। তার মানে কি পৌঁছে যাচ্ছে। তো যেখানে আমার ঘরে বই পৌঁছে যাচ্ছে সেখানে আমি লাইব্রেরিতে কেন যাব? এটা একটা কোথাও বিষয় যে আমাদের কাছে সময়টা কমেছে বলে আমরা ডিজিটাল মিডিয়াকে ভরসা করছি, ডিজিটাল মিডিয়ার ব্যবহার করছি প্রিন্ট মিডিয়াকে কাছে পাওয়ার জন্যে। হ্যাঁ, একদম। এটা মানে আমি বিজ্ঞাপনের জায়গাগুলো যদি বলা যায়, এটা বিজ্ঞাপন হিসেবে যদি ধরা হয়, বিজ্ঞাপনের জায়গায় ডিজিটাল মিডিয়াকে কিন্তু খুব বেশি করে ব্যবহার করছি। কিন্তু এখানেও না একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়াকেও মূলত তো সমাজ মাধ্যম, মানে ডিজিটাল মিডিয়া মানে এখন সমাজ মাধ্যমের মাধ্যমে মানুষের কাছে পৌঁছয়। এবার মানুষের কাছে পৌঁছানো, এখন আর ডিজিটাল মিডিয়াটা, ওই সমাজ মাধ্যমটা কোথাও একটা স্যাচুরেশনে এসে গেছে। মানে সবাই যেন বলছে আমায় দেখ আমায় দেখ, দেখবে কে সেই জায়গাটা আর কেউ নেই। কে কটা লাইক পেলো, কে কটা কমেন্ট করলো, সেই জায়গাটায় দাঁড়িয়েছে। এমনও অভিজ্ঞতা আছে যে কিছু একটা পোস্ট করা হলো, পোস্টটা না পড়েই নিচে কমেন্ট করে দিচ্ছে। তার মানে কি সময়টা তাদের কাছেও মানে সমাজ মাধ্যমটা সেই জায়গাতেই পৌঁছেছে, আমাকেই আগে দেখাতে হবে, কি দিয়েছে সেটা দেখবো না। ওই জায়গাটা তো কিন্তু ডিজিটাল মিডিয়া প্রচারের ক্ষেত্রেও মানে পিছিয়ে পড়ছে আস্তে আস্তে। ডিজিটাল মিডিয়া মানে মূলত আমি সমাজ মাধ্যমের কথাই বলছি। তবে সদর্থক ব্যবহার এক্ষেত্রে একটা মানে পথ খুলে দিতে পারে যে আমরা যদি ডিজিটাল মিডিয়া বা সমাজ মাধ্যমের একটা সদর্থক ব্যবহার করি, যে প্রচারের ক্ষেত্রটাকে ব্যবহার করলাম কিন্তু তাতে আরও 4টে মানুষ আমার বইটা সম্বন্ধে জানলো। হ্যাঁ, এটা আমি একমত, যে আরও 4টে মানুষ অত সেই মুহূর্তে স্ক্রোল করতে গিয়ে তার চোখে পড়লো, চোখে মূলত ছবিটা দিয়ে যাতে আরও সুন্দরভাবে কিছু শব্দ চয়ন করে যদি বিজ্ঞাপনটা সেরকমভাবেই করা যায়, মানুষ নিশ্চয়ই ওই ডিজিটাল মিডিয়াকে সেভাবে ব্যবহার করাই যেতে পারে এবং করা হয়ও। ঠিক। বই তো আপনারা অনেক দিন ধরেই প্রকাশ করছেন বা এই বইয়ের জগতের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সমাজ মাধ্যম ব্যবহার করে আপনারাও আপনাদের বইয়ের প্রচার করেন আজকাল যেভাবে সবাই করছে। এটার মধ্যে নতুনত্ব এই মুহূর্তে কিছু নেই। কিন্তু চ্যালেঞ্জেস বই প্রকাশের ক্ষেত্রে আগেও ছিল, যেটা আপনি বলছিলেন, পাঠক কিন্তু একটা নির্দিষ্ট একটা সীমাবদ্ধ অংশের মানুষই কিন্তু পাঠক, এবং যারা হয়তো সেদিনও পাঠক ছিল তারা আজও পাঠক রয়েছেন। তো চ্যালেঞ্জেসটা তো বদলেছে কোথাও, পাঠকের কাছে বই পৌঁছে দেওয়া এবং বইয়ের গ্রহণযোগ্যতা সব মিলিয়ে মিশিয়ে একটা চ্যালেঞ্জের বিষয় থাকে। আপনি যখন একটা বই প্রকাশ করবেন ভাবছেন, কোথাও আগে আপনাকে একটা পরিকল্পনা করতে হয়। আপনি ভাবেন যে এই বই বা এই, আপনারা যদিও ফিকশনের নিয়েই কাজ করেন, মূলত ফিকশন এবং নন ফিকশন, কিন্তু যেটা ডেটা নয়, যেটা একটা পড়াশোনার ক্ষেত্রের অংশ। চ্যালেঞ্জেসটা তো কোথাও বদলেছে পুরোনো দিনের সঙ্গে যদি তুলনা করেন। না, চ্যালেঞ্জেস মানে এই জায়গাগুলোতে কিন্তু চ্যালেঞ্জ এখনো বদলায়নি। আচ্ছা, যেই বইগুলো নিয়ে আমি পাঠকের কাছে পৌঁছতে চাইছি সেখানে কিন্তু চ্যালেঞ্জের মুখে এখনো পড়িনি আমি। আমাদের না কম্পিটিটিভ এক্সামেরও কিছু বই আছে, সেই বইগুলোর মাধ্যমে ডেটা দিই, তো সেগুলো তো রমরমা চলছে, মানে কোনোভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হইনি কিন্তু এখন এই জায়গাগুলোতে। বেশ, তার মানে সেইভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়নি এখনো। এটা আমাদের জন্য নিশ্চয়ই একটা আশার কথা যে পাঠকের সংখ্যা বাড়ছে এবং পৌঁছে যাওয়াটা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে না, বরং হয়তো কিছুটা সহজ হয়েছে সমাজ মাধ্যম আসার জন্য। সমাজ মাধ্যম, তাছাড়াও সাপ্লাই চেইনটা অনেক বেড়ে গেছে খুব তাড়াতাড়ি, যেহেতু যোগাযোগটা বেড়ে গেছে। এখন পোস্ট অফিসের বদলে প্রচুর প্রাইভেট মানে ডিস্ট্রিবিউটার অনেক এসে গেছেন, বইয়ের ব্যবসায় প্রচুর লোক নেমে গেছেন, ফলে খুব তাড়াতাড়ি জিনিসগুলো, ট্রান্সপোর্ট তো অনেকটাই উন্নত হয়ে গেছে, ফলে খুব তাড়াতাড়ি পৌঁছেও যাচ্ছে বইগুলো। কোথাও কি মনে হয়েছে যে লেখার মানের ক্ষেত্রে, যেহেতু আমাদের এইবারের বিষয় এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মাইন্ডস ওভার এআই, মানে আমরা আজও কোথাও চাইছি, ইউনেস্কো চাইছে বা কোথাও একটা চাওয়া হচ্ছে যে আজও মাইন্ড অর্থাৎ মন বা বুদ্ধিমত্তা, আমরা লেখার ক্ষেত্রে যে মননশীল মনের প্রয়োজন হয়, যে সৃজনশীল ভাবনার প্রয়োজন হয়, সেটা যেন আজও এআইকে ওভার পাওয়ার করতে পারে, এটাই আমাদের চাহিদা বা এটাই আমাদের আশা। কিন্তু লেখার মানের ক্ষেত্রে কোথাও কি মনে হয় যে সেই জায়গাটা কিছুটা হলেও পরিবর্তিত তো নিশ্চয়ই হয়েছে, কারণ
যখনই সমাজ বদলায়, আধুনিকতার পরিভাষা বদলায়, তখন পরিবর্তন হবেই। কিন্তু লেখার মানের ক্ষেত্রে কি কখনো আপনার মনে হয়েছে লেখার মান কমেছে? লেখার মান বিষয়টা খুব একটু বিতর্কের জায়গা। মান ঠিক করার লোককে আমি, আপনি, বা কে ঠিক করবে? কে ঠিক করবে? এটা আপেক্ষিক কিছু। এটা আপেক্ষিক কিছু। প্রথম একটা হচ্ছে পাঠক। পাঠক কিছুটা লেখা, পাঠকের গ্রহণযোগ্যতা একটা ধরা যেতে পারে না, মানের সঙ্গে গ্রহণযোগ্যতা তাহলে তো কম্প্রোমাইজ করা হয়ে যাচ্ছে। পাঠক কি খাচ্ছে, পাঠক কি নিচ্ছে, সেটার উপর দাঁড়িয়ে যদি, তাহলে তো মানের প্রশ্নটা আসছে না। তাহলে কি মানের প্রশ্নটা আসছে? মানের প্রশ্নটা বোধহয় সেইভাবেই হিসেব করা উচিত যে একটা মোটামুটি আমরা নিজেরা একটা ঠিক করে নিই যে এটা হচ্ছে ভালো, যে ব্যক্তি বা যে সংস্থা ঠিক করছে যে এগুলো হচ্ছে ভালো জিনিস, এগুলো হচ্ছে খারাপ। অবভিয়াসলি আমাদের নিজস্ব যে চিন্তাভাবনা সমস্ত কিছু আছে। মানের নিরিখে যদি বলা যায়, কোথাও না এই ডিজিটাল মিডিয়ার কারণে কোথাও সহজ হয়ে গেছে, মানে কোনো রকম সম্পাদনা ছাড়া আমি লিখতে পারছি, সমাজ মাধ্যমের মাধ্যমে লিখতে পারছি, এবং লেখার ফলে সেটাকে ফিল্টার করার কোনো জায়গা নেই, যা খুশি তাই আমি লিখতে পারছি। অবভিয়াসলি যদি কোনো ধরনের ফিল্টার, কোনো ধরনের সম্পাদনা যদি না থাকে, সেই লেখা ভালো হতে পারে না কোনো অবস্থাতেই। তার মধ্যেও আছে, তার মধ্যেও প্রচুর ভালো লেখা হচ্ছে, প্রচুর ভালো লেখা হচ্ছে, কিন্তু এত ওভারফ্লো হয়ে গেছে চারিদিকে, আমাকে ভাবতে বাধ্য করছে যে না, এখন আর ভালো লেখা হচ্ছে না। এটা কোথাও একটা ভাবতে বাধ্য করছে, যেহেতু এই বুমটা এসছে না, যে সমাজ মাধ্যমে আমি যা খুশি লিখতে পারছি, যেখানে যা খুশি লিখতে পারছি, ফলে ওই জায়গাটায় কোথাও একটা মনে হচ্ছে মান পড়েছে। কিন্তু ওই যে প্রথম যেটা দিয়ে শুরু করেছে আমি, যে আমার পাঠক সংখ্যা এমনিতেও কম, ভালো লেখকের সংখ্যা চিরকালই এমনিতেই কম ছিল, সেই অংশটা থেকে বিচার করলে মান কিন্তু একই আছে। কিন্তু বেশি সংখ্যায় ঢোকার ফলে আমাদের মনে হচ্ছে যে মান সত্যি পড়েছে। আসলে সাহিত্যের ক্ষেত্রটা, মানে লেখালেখির যে ক্ষেত্রটা, এইটা আগে ধরে নেওয়া হতো এটা কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্যেই, মানে লেখার ক্ষেত্রে বলছি। পড়া তো নিশ্চয়ই, পাঠক তো সবাই হতে পারে, কেউই পাঠক, কিন্তু হওয়ার জায়গা থেকে তো সবাই হতেই পারে। বই কেনার টাকা থাকলে, বই কেনার জায়গা থাকলে, পড়ার ইচ্ছে থাকলে তো যে কেউই পাঠক হতে পারে। কিন্তু লেখালেখি যারা লিখতে পারে, এখানে একটু তোমায় বাধা দিই, সেটা হচ্ছে যে পাঠকেরও না দুটো ক্লাস আছে। এই যেমন লেখকের কথা বললাম যে একটা নির্দিষ্ট জায়গা আর একটা বড় জায়গা, পাঠকেরও একটা শ্রেণী বিভাগ আছে। কেউ পাঠক মানে পাঠ করার জন্য পড়লেন, খবরের কাগজের মতো যেমন পড়ো, যে ওয়ান টাইমের কথা বললেন, যে একটা ওয়ার্ড আমি সার্চ করলাম, দেখে নিলাম, সেই পাঠকের কাছে একটা বই যেভাবে পৌঁছয়। আর যে নিবিড় পাঠক, মানে আমি আমার কথা বলি, একটা লেখা আমি শেষই করতে পারিনি, কিছু দূর পড়ার পর মনে হচ্ছে আবার প্রথম থেকে পড়ি, আবার প্রথম থেকে। এটা আমি নিজেকে পাঠক বলছি না, কিন্তু প্রচুর মানুষ এরকম আছেন যারা পড়ে আবার পেছনে ফিরে এসেছেন, যে দেখি আর একবার যায়। এই নিবিড় পাঠকদের জন্য এক ধরনের বই সবসময়ই আছে, সেই লেখক আর সেই পাঠক। পাঠকদেরও কিন্তু সবাই পড়লেই যে পাঠক হবে হয়ে যাবে সেটা না। অর্থাৎ পড়ার খিদেটা ঠিক কিভাবে তৈরি হচ্ছে, বা পড়ার খিদেটা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, কতটা গভীরে ঢুকতে, যে পথটা, মানে কোনো বই বা কিছু পড়া আসলে তথ্য কালেকশন নয়, কিন্তু পড়া তো আসলে একটা যাত্রাপথের মতো। সেই যাত্রাপথে আমি কতটা গভীরে ঢুকতে পারছি, সেটা একটা নির্ধারণ করে দেয় এই ক্ষেত্রে, যে বইয়ের গ্রহণযোগ্যতা। বা ওই আগে এটা ধরে নেওয়া হতো যে সাহিত্যের ক্ষেত্রটা কিছু নির্দিষ্ট মানুষের জন্যই, কিন্তু এখন যেহেতু সবাই লিখতে পারছে এবং সেটা মানুষের কাছে পৌঁছানোটা খুব সহজ হয়ে গেছে, কারণ স্বাভাবিকভাবেই কোনো আড়াল নেই। সমাজ মাধ্যম তো আসলে একটা আড়ালবিহীন জায়গা, তো সেই আড়ালবিহীন জায়গা থাকার কারণে কোথাও হয়তো মনে হচ্ছে যে একটা পুল ঢুকে পড়েছে সেখানে, কিন্তু আসলে যে জায়গা যেখানে থাকার সেটাই একদম আগের মতোই আছে। ঠিক, এটা বেশ একটা সদর্থক বার্তা আমাদের কাছে, যে আমরা যেটা ভাবি যে যেটা হয়তো যে ক্ষেত্রটা সবসময় একটা মনে হয় না যে এই ক্ষেত্রটা নষ্ট হয়ে গেল, আমাদের মধ্যে নানান ভাবনা যে কাজ করে, আমরা যত সময় ভাবি যে অমুক ক্ষেত্রটা নষ্ট হয়ে গেছে, এখানেও না ওই সেই একই জিনিস এলো। মানে আমি একই জায়গায় দাঁড়িয়ে ডেটাটাও ওখান থেকে কালেকশন করছি, কালেকশন করে ওখানে ইন্টারপ্রিটেশনটা দিচ্ছি। মানে সমাজ মাধ্যমে যেন কোথাও আমায় ঠিক করে দিচ্ছে যে এই জিনিসটা এখন চলছে, এই জিনিসটা চলছে না। এই কারণেও কিন্তু একটা সমস্যা হচ্ছে। মানে আমি সমাজ মাধ্যমে যদি দেখে যাই, আমার মনেই হতে পারে বেশ কিছু এখনকার লেখক আছেন যাদের সমাজ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই, এবার তার লেখা তো আমি ওখানে পাবো না, এবং
এখনকার নামকরা বেশ কয়েকজন লেখক আছে যাদের নেই, তাদের লেখা প্রচণ্ড হারে জনপ্রিয় সমস্ত কিছু, তাহলে সেই লেখাটা তো সমাজ মাধ্যমের মাধ্যমে পৌঁছচ্ছে না। সেখান থেকে যদি আমি মানটা ঠিক করি যে এই লেখা হচ্ছে, তাহলে তো মানের ক্ষেত্রে মনে হবে যে না এখন আর ভালো কিছু লেখা হচ্ছে না। কটা লিটল ম্যাগাজিন এখন সমাজ মাধ্যমে তাদের প্রচারগুলো করে, লেখাগুলো প্রচার করে না। তো এই ক্ষেত্রে কোনো স্থির সিদ্ধান্তে আসাটা মুশকিল এবং স্থির সিদ্ধান্তে ডেটাও কালেকশন করা হয়নি যে কতজন পড়ছে কতজন পড়ছে না। আমরা চোখের সামনে যেটা দেখছি সেটার উপরে দাঁড়িয়ে একটা মন্তব্য, একটা ধারণা তৈরি করে নিচ্ছি আমরা। ঠিক। আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি। আর একটি বিষয় নিয়ে এই ক্ষেত্রে আলোচনা করব, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য তো ওই ইনফরমেশন লিটারেসিটা এখন কিভাবে হচ্ছে মিডিয়া, এবং আমরা প্রিন্ট মিডিয়া নিয়ে কথা বলছি আজ। তার সঙ্গে কোথাও একটা ডিজিটাল মিডিয়ার যে একটা তুলনা বা একটা যে দুটো যে আলাদা ক্ষেত্র, সেটুকু নিয়ে কথা। এখানে নতুন একটি ক্ষেত্রের উদ্ভব হয়েছে, সেটা হচ্ছে অডিও স্টোরি, শ্রবণ মাধ্যম। সেটা কখনো কোনো তথ্যের ক্ষেত্রেও আমরা শ্রবণ মাধ্যম পাই, যেটা হয়তো রিলসটা আমাকে কোনো তথ্য দিচ্ছে, এডুকেট করার রিলস, যেটা আমাকে কোনো একটা শিক্ষা সংক্রান্ত বা কিছু একটা বিষয় নিয়ে আমাকে এডুকেট করছে, সেটাও একটা শ্রবণ মাধ্যমে তথ্য, আমি শুনে এবং দেখে সেটা গ্রহণ করছি। এছাড়াও আপনারা যে বই, মানে যেটা একদম ফিকশন, যেগুলো পড়াশোনার যে ক্ষেত্র, সেটারও কিন্তু একটা অডিও স্টোরি হওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে, শোনার জায়গাটা চলছে, বেশ চলছে, প্যারালালি একটা সমান্তরাল একটা ক্ষেত্র তৈরি হয়েছে। তো সেটার জন্য কি কোনো চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়েছে আপনাকে? না, চ্যালেঞ্জের মুখোমুখি হইনি। সেটার জন্য চ্যালেঞ্জের একটু সময় আছে। তাহলে একটা ছোট্ট কথা বলিনি, সেটা হচ্ছে আমরা বেড়াতে যাই, তো এই বিষয়টাকে আমি এরকম করে দেখি। যেমন আমি বলছি, কেউ যখন থাইল্যান্ডে বেড়াতে যায়, থাইল্যান্ডে বেড়াতে গেলেই প্রথমে দ্বীপগুলোর কথা মনে পড়বে, আলকাজা শো এর কথা মনে পড়বে, তারপরে যে জায়গাগুলো ঘুরতে যায় সবাই, এই মুহূর্তে মনেও পড়ছে না আমার, কিন্তু যদি কোনো ট্যুর গাইডের মাধ্যমে যদি যাই, তারা কিন্তু এই জায়গাগুলোই আমাকে দেখিয়ে দেবে, কারণ তারা এইভাবে এই জায়গাগুলো যাচ্ছে। থাইল্যান্ডে গিয়ে কাঞ্চনাবুরি থেকে ডেথ ট্রেনের যে লাইনটা আছে, সেই লাইনটা কিন্তু আমি কোনো ট্যুর গাইডকে দেখিনি যে তাদের মধ্যে আছে, এটা আবার ট্যুর সংস্থার মধ্যে দেখিনি। সেটাই কি, সেটা হচ্ছে ডেথ ট্রেনগুলো যেখানে ওই ব্রিজ অন দ্য রিভার কোয়াই যাদের ওপর নির্ভর করে তৈরি হয়েছে, ওই নদীটার ওপর দিয়ে মেকং এসে যেখানে মিশেছে, বোধহয় খাওয়াই আর খাওনই, হ্যাঁ, এই নদীগুলো যেখানে গিয়ে মিশেছে, ওই রাস্তাটা দিয়ে যাওয়া একটা বেশ বড় জার্নি। মানে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধের যে যুদ্ধবন্দীদের দিয়ে ওই লাইনটা তৈরি করা হয়েছিল, ব্রিজটা তৈরি করা হয়েছিল, যা দিয়ে ব্রিজ অন দ্য রিভার কয়ে আছে, এবং তাদের অকথ্য অত্যাচার, খাওয়া নেই ইত্যাদি নিয়ে ওখানে একটা সেমেটারি আছে কাঞ্চনাবুরিতে। এবার সেখানে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে সব ট্রেঞ্চে দাঁড় করিয়ে পুঁতে দেওয়া হয়েছিল ডেড বডিগুলো। কজন যায় দেখতে? যায় না তো। এইবার আমি না এই বই পড়াটাও এরকম একটা জার্নি মনে করি। যখনই আমি অডিও শুনবো, তখন যেটা হবে যেন আমাকে ওই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তাছাড়াও যে আমার কিছু আছে, জানি না বোঝাতে পারলাম কিনা, যে ট্যুর গাইড যেন আমাকে গাইড করে নিয়ে যাচ্ছে, আমি এই দিক দিয়ে যাব। যেই কারণে একটা মুভি যখন হয়, মুভি হওয়ার সময় একটা খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমি যখন ঠাকুরমার ঝুলির, দক্ষিণাঞ্জন মিত্রের ঠাকুমার ঝুলি যখন পড়বো, আমার কাছে রাক্ষস খোক্কস একরকম চেহারায় ধরা দেবে, কিন্তু যখনই সেটা আমাকে বলে দেয়া হবে, সাউন্ডের আবেগ দিয়ে বলা হবে, কোথাও একটা না কনস্ট্যান্ট তৈরি হয়ে গেল। হ্যাঁ, মানে আমার তো কল্পনার জগৎটা ওখানে পয়েন্ট করে গেল। দ্বিতীয় আরেকটা যেটা চ্যালেঞ্জের প্রসঙ্গে আরেকটা কথা বলি, একটা বই যখন পড়া হয়, আমাদের তো সবচেয়ে কার্যকারী অঙ্গটা হচ্ছে চোখ। বই যখন পড়া হয় তখন চোখটা পুরোপুরি আমার ওই বইয়ের মধ্যে থাকছে, কনসেন্ট্রেটেড হয়ে গেল, 5টা অঙ্গের মধ্যে একটা অঙ্গ ওইভাবে কনসেন্ট্রেট। কানে যখন শুনবো তখন আমার সবচেয়ে যে কাজ করে যে চোখটা কিন্তু ওখানে যুক্ত হলো না। ফলে কি হলো, আমি পুরোপুরি পড়ার রসটাও পাবো না, কল্পনার জগতেও আমি পৌঁছতে পারবো না। অর্থাৎ যতই বিভিন্ন মাধ্যম আসুক না কেন, এসে যাক না কেন, প্রিন্ট মিডিয়া সঠিক ক্ষেত্রটা নয়, মানে বই, কাগজে, হ্যাঁ ঠিক, কাগজের বই। এখানে প্রিন্ট মিডিয়া মানে যদি খবরের কাগজ ইত্যাদি আসে, খবরের কাগজ, আমার নিজের বিশ্বাস খবরের কাগজ থাকবে না, এটা আমি জোর গলায় বলতে। আমার তো ওখানে ডেটা নেওয়ার জন্য, যেই কারণে ডিকশনারি বিক্রি কমে যাবে, বা লোকে ডিকশনারি কম নেবে, এনসাইক্লোপিডিয়া লোকে নেবে না, কারণ আমি এর থেকে অনেক বেশি তথ্য সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি। সেই তথ্য নেওয়ার ক্ষেত্রে কিন্তু ডিজিটাল মিডিয়ার কাছে কেউ মানে
দাঁড়াতে পারবে না। আমার পত্রিকাটার কথা বলছি, আমার পত্রিকাটা তো আস্তে 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 আরও বেশি লোকের কাছে ছড়িয়ে যাচ্ছে। যদি সত্যি এটা চ্যালেঞ্জের তাহলে তো আরও সংকুচিত হয়ে যেত। এখনও আমি বিশ্বাস করি যদি ভালো কিছু দেয়া যায় এই পৃথিবীতে, ভালো কিছু দিলে সেটা নেয়ার প্রচুর লোক আছে। ঠিক, অর্থাৎ যা ভালো, যা মানুষের কাছে যা মনের এবং মননের খিদে যা মেটায়, সেটার গ্রহণযোগ্যতা আগেও যেভাবে ছিল আজও সেভাবেই আছে। হয়তো কিছু ইভলিউশন হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে, কিছু পরিসর বদলেছে, বদলগুলো হয়েছে, কিন্তু তা বন্ধ হয়ে যায়নি বা মুছে যায়নি। অর্থাৎ তথ্য প্রদান করে সমৃদ্ধ করার যে ক্ষেত্র বা যে কাজটা বই করে আসছে দীর্ঘ সময় ধরে, একটা যুগ ধরে, রীতিমতো যুগ যুগ ধরে, সেইটা আজও এখনও রয়েছে। তা সে যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো উন্নততম প্রযুক্তি আমাদের সামনে চলে আসুক না কেন, যদিও তম শব্দটা কোনো ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারি না, কারণ তম শব্দটা কখন যে পাল্টে যাবে আমরা নিজেরাও তা জানি না, কিন্তু তা কোথাও আমাদের ওই কাগুজে বই পড়ার যে পরিসরটা একেবারে বদলে ফেলতে পারেনি, এবং না পারুক এটাই চাই। অনেক ধন্যবাদ এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা প্রকাশক সরকারি আধিকারিক নূর ইসলামকে কৃতজ্ঞতা জানাই আকাশবাণীতে তার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং এই বিষয় নিয়ে আমাদের শ্রোতাদের কিছু বলার জন্য। ধন্যবাদ। আমিও শ্রোতাদের এবং পায়েল তোমাকেও অনেক ধন্যবাদ জানাই।